দর্শক, আমন্ত্রণ বিশেষ আয়োজন ২১-এর নির্বাচন বুলেটিনের সাথে আছে আমি সাব্বির আহমেদ। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে এই ভাষণ দেবেন তিনি। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাত্র দুদিন আগে এই ভাষণের মাধ্যমে প্রধান উপদেষ্টা আশা করা হচ্ছে। ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। ২৯৯ আসনে পাঠানো হয়েছে ব্যালট পেপার। সুষ্ঠু পরিবেশে উৎসবমুখর নির্বাচন উপহার দেয়াই এখন নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য। এসব কথা জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, নির্বাচনে অপতথ্য ছড়ালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অনুপ পিয়ালের রিপোর্ট। গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি গণমাধ্যম কর্মীদের পেশাগত কাজে সহযোগিতা দেওয়ার লক্ষ্যে তথ্য অধিদপ্তরের উদ্যোগে মিডিয়া সেন্টারের উদ্বোধন। অনুষ্ঠানে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, শতভাগ সঠিক ভোটার নিশ্চিত করেছে ইসি। ভোট গ্রহণের সম্পূর্ণ প্রস্তুতি শেষ হয়েছে। ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমিকভাবে আপনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে চলে যাচ্ছে। তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে উৎসবমুখর পরিবেশে, অবাধ, সুন্দর, সুষ্ঠু, অর্থবহ একটা নির্বাচন দেওয়া। নির্বাচনকে অপতথ্য থেকে রক্ষার কথা উল্লেখ করে ইসি সচিব বলেন, দেশের বাইরে থেকে অপতথ্য ছড়ালে কিছু করার না থাকলেও দেশ থেকে অপতথ্য ছড়ানো হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ফ্যাক্ট চেকের মাধ্যমে এটা যখন পাই, তখন যদি দেখা যায় যে এটার অরিজিন আমাদের ভৌগোলিক সীমানার বাইরে, তখন আমরা আসলে কিছু করতে পারি না। কিন্তু ভৌগোলিক সীমারেখার মধ্যে যদি হয়, তাহলে আমরা অনেক সময় বা প্রায়শই এটা দেখতে পারি, আমরা নিয়ন্ত্রণে আনতে পারি। ব্যালট গণনার সাথে সাথে ভোটের ফলাফল ঘোষণা করা হবে বলে জানান তিনি। ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে, সে গোনার জন্য যতটুকু সময়। ধন্যবাদ জানাচ্ছি। পরে মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন ইসি সিনিয়র সচিব। অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে আছেন সহকর্মী মানিক শিকদার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মানিক, এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন? সাবির, সর্বশেষ অবস্থায় আছে আসলে নির্বাচন কমিশন, এবং আপনি জানেন যে মাত্র একদিন পার হলেই সেই বহুল কাঙ্ক্ষিত ভোট গ্রহণের দিন শুরু হচ্ছে, এবং সেই উপলক্ষেই কিন্তু কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি একটি ব্রিফিং করেছেন এবং সাংবাদিকদের মোটামুটি সব ধরনের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। তিনি প্রথমে এসে যে কথাটি বলেছেন যে আগামী যে নির্বাচনটি হতে যাচ্ছে, এই নির্বাচনে আসলে প্রায় ১৩ কোটির মতো ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার কিন্তু এবার নির্বাচনে অংশগ্রহণ করছে, এবং এই যে ভোটার, এত যে সংখ্যক ভোটার বেড়েছে, যার কারণে কেন্দ্রের সংখ্যাও স্বাভাবিকভাবে বাড়ছে। সেই সাথে প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা রক্ষার জন্য যে নিরাপত্তা বাহিনী এবং যারা এই সংশ্লিষ্ট খাতে যারা যারা কাজ করবেন, তাদের যে অংশগ্রহণ বেড়েছে। আরও একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পর্যবেক্ষক এবং সাংবাদিকদের সংখ্যাও কিন্তু বেড়েছে। অর্থাৎ উনি যেটা বলেছেন যে এই যে সামগ্রিকভাবে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনে যত রকমের ব্যবস্থাপনা আছে, সেই সমস্ত ব্যবস্থাপনার সব দিক লক্ষ্য রেখেই কিন্তু নির্বাচন কমিশন চেষ্টা করছে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য। তিনি যেটি বলেছেন যে এবার প্রায় ৫০% কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ। সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে একটি বিশেষ ব্যবস্থাপনার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। বিশেষ করে আপনি জানেন যে এবার সেনাবাহিনী অংশ নিচ্ছে এই নির্বাচন পর্যবেক্ষণে, এবং নির্বাচনের যে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী একটি বড় ভূমিকা রাখবে। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, বিজিবি সহ অন্যান্য যে সমস্ত বাহিনী আছে, তারাও কিন্তু এই
নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রায় দেখা যাচ্ছে প্রায় 10 লাখের মতো কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী কিন্তু থাকছেন। আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই, এবার প্রথমবারের মতো নির্বাচনে ব্যবহার করা হবে ড্রোন এবং নির্বাচনে ব্যবহার করা হবে বডি ওন ক্যামেরা এবং সিসি ক্যামেরা। এবং উনি যেটা বলেছেন যে এই সমস্ত বিষয়গুলোই নির্বাচন কমিশন থেকে তদারকি করা হবে এবং ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30। আপনারা জানেন এর আগে 8টা থেকে 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হলো। এবার যে নির্বাচনটা হচ্ছে, যেহেতু গণভোট যুক্ত হয়েছে, যার কারণে 1 ঘন্টা বাড়ানো হয়েছে, যার ফলে শুরু হচ্ছে সকাল 7:30 থেকে নির্বাচন এবং ভোট গ্রহণ শেষ হবে 4:30। উনি আরেকটি কথা বলেছেন এখানে যে যদিও 4:30টার সময় শেষ হয়ে যাবে ভোট গ্রহণ, কিন্তু তারপরেও যদি কোনো ভোটার সেখানে থাকেন, ভোট দিতে না পারেন, থাকা অবস্থায় ভোট কেন্দ্রে থাকা অবস্থায় ভোট দিতে পারবেন। তো সাব্বির, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করবে ইসি। এমনটাই জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাহারুল আলম। মঙ্গলবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক কথা বলেন তিনি। সারা দেশে 24,000 ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে বলে জানিয়েছে আইজিপি। তিনি বলেন, নির্বাচন ঘিরে 3 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্রের বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, যে কোনো অস্ত্রই থ্রেট। এছাড়া ভিন্নভাবে অস্ত্র দেশে প্রবেশ করছে। এসব মোকাবেলা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আইজিপি। দীপু শিকদারের রিপোর্ট। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। আমি মনে করি তিনি জানান, তফসিল ঘোষণার পর 317টি সহিংসতা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোতায়েন থাকবে 1,87,000 পুলিশ। ঝুঁকিপূর্ণ 24,000 কেন্দ্রে থাকবে সিসিটিভি ও বডি অন ক্যামেরা। জেলাগুলোতে মনিটরিংয়ের জন্য ব্যবহার করা হবে ড্রোন। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, সিল মারে। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না, খালি দেখেন। এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশের এখনো অনেক দুর্বলতা রয়ে গেছে, তবে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে এবার পুলিশ দায়িত্ব পালন করবে বলে আশ্বস্ত করেন তিনি। আমরা আপনাদের আস্থার জায়গায় নেই, দেশবাসীর, এটা তো নিশ্চিত। কারণ 15 বছরে হাউ উই বিহেভ টু দিস সোসাইটি, আপনি কেন আমাকে আস্থায় রাখবেন? 150 বছরের ইতিহাস দেখেন আমার। একবারে সেই নীলকরদের সময় থেকে লাল পাগড়ি পরে আমরা তো মানুষকে পিটিয়েছি। দিস পুলিশ যারা আমাদের প্রজেনিটার, তা আমরা আস্থার জায়গায় ওইটাই বলছি যে আমরা চেষ্টা করছি যে 5ই আগস্টের পরে সেই অপারেটিভ পুলিশ ফোর্স থেকে আমরা প্রো পিপল পুলিশ ফোর্স হওয়ার। 5 আগস্ট দেশের থানা ফাঁড়ি থেকে পুলিশের লুট হওয়া 1300 অস্ত্র এবং ব্যক্তিগত 1000-এর বেশি অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ব্যক্তিগত অস্ত্র যেগুলো লুট হয়েছে সেটাও 1000-এর বেশি। এক্সাক্ট ফিগারটা আমাকে আরও কিছুদিন লাগবে অ্যাকিউরেট করতে। যে কোনো অবৈধ অস্ত্রই থ্রেট, এবং এর বাইরেও আপনারা জানেন যে বিভিন্নভাবে অস্ত্র দেশে প্রবেশ করে। আর এটাও দেখেছেন যে অস্ত্রের 1টা 2টা 3টা 4টা করে কিন্তু উদ্ধার হচ্ছেই। এখন যে কোনো অস্ত্রই থ্রেট। এখন সেগুলো মোকাবেলার জন্য আমরা এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছি। জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে না দিলেও তিনি বলেন, কেরানীগঞ্জের ঘটনার পর সারা দেশে তাদের নেটওয়ার্ক দুর্বল করে দেওয়া হয়েছে। তাদের এই নেটওয়ার্কের অনেক কয়েকজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। জনসাধারণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো শনাক্ত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশের সাথে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। দুর্গম ও চরাঞ্চলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিনিধির তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট।
নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতি আসনে থাকবেন 2 জন ম্যাজিস্ট্রেট। জেলা জুড়ে থাকবে 3217 জন পুলিশ। এছাড়াও 11টি আইন শৃঙ্খলা দপ্তরের সদস্যরা থাকবেন মাঠে। এবার ময়মনসিংহে 11টি আসনে 1365টি ভোট কেন্দ্রের মধ্যে 583টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র 108টি। ভোট কেন্দ্রে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে থাকবে 40টি স্ট্রাইকিং ফোর্স। নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে, ব্যালট পেপার এবং গণভোটের ব্যালট পেপার আজকে আমরা বিতরণ করছি, যেগুলো কেন্দ্র ভিত্তিক আগামীকাল বিতরণ করা হবে উপজেলা পর্যায়ে। এই খাওয়া দাওয়া শেষ করে আপনারা জামালপুরে পুলিশের ফোর্স মোতায়েন সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। টোটাল ডেপ্লয়মেন্ট আমরা চূড়ান্ত করেছি। আমরা প্রায় 1650 জন ফোর্স আমাদের সারা জেলায় বিভিন্নভাবে দায়িত্ব পালন করবে। নির্বাচন উপলক্ষে ঝিনাইদহে নিরাপত্তা জোরদারে মহড়া চালিয়েছে র্যাব 6। নির্বাচনকালীন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবেই এই মহড়া বলে জানায় র্যাব। নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনী এলাকাগুলোতে নিয়মিত টহল, রোবাস্ট পেট্রোল এবং চেকপোস্ট জোরদার করেছে র্যাব। গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় স্থাপন করা হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে যাতে আগামী নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণভাবে হতে পারে। সাতক্ষীরার 4টি সংসদীয় আসনের সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী। গাইবান্ধায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 5টি সংসদীয় আসনের বিভিন্ন কেন্দ্রে 8775 জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। খাগড়াছড়িতে নির্বাচনী প্রস্তুতিতে আনসার ভিডিপির মতবিনিময় সভা হয়েছে। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনে ভোট গ্রহণে নিরাপত্তায় নিয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সমাবেশ হয়েছে। নোয়াখালীতে নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সেনাবাহিনীর মহড়া হয়েছে। বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ নির্বাচনী মহড়া দেয় সেনাবাহিনী। সিলেটে র্যাবের অভিযানে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সংখ্যালঘু, চা শ্রমিক ও আদিবাসী ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা আশা করছি আমরা সেই প্রস্তুতি রেখেছি এবং নির্বাচনে সেটা আপনার প্রভাব আপনারা দেখতে পাবেন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, সিলেট থেকে নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছেন প্রতিনিধি ওয়েস খসরু। ওয়েস, সব কেন্দ্রে কি সরঞ্জাম পৌঁছে গিয়েছে? এই বিষয়ে আপনার কাছে সার্বিক কি তথ্য আছে আমাদের জানাবেন। সাব্বির, সব কেন্দ্রে এখনো আসলে সরঞ্জাম পৌঁছেনি, তবে পৌঁছানো শুরু হয়েছে, যেটি রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে দুর্গম এলাকা যেগুলো আছে সীমান্তবর্তী সেই এলাকাগুলোতে সরঞ্জাম পৌঁছানো হচ্ছে। আজকে আমি রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে আছি এবং রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে আজকে দুজন প্রার্থী এসেছিলেন। সিলেট 6 আসনের বিএনপি প্রার্থী জনাব এমরান আহমদ চৌধুরী এবং সিলেট 4 আসনের যিনি বিএনপি প্রার্থী জনাব আরিফুল হক চৌধুরী। দুজনই রিটার্নিং কর্মকর্তার সাথে দেখা করেছেন এবং কথা বলেছেন। তারা নানা অভিযোগ উত্থাপন করেছেন। এর মধ্যে একটি গুরুতর অভিযোগ হচ্ছে যে ভোট কেন্দ্রে যারা মহিলারা বুরকা পরে যাবেন, সেসব মহিলারা যাতে ভোট কেন্দ্রে গিয়ে বুরকা খুলে ভোট দেন সেটি রিটার্নিং কর্মকর্তাকে অবগত করেছেন আরিফুল হক চৌধুরী, যিনি সিলেট 4 আসনের এমপি এবং সিলেট 6 আসনের এমপি। তিনি আসলে যে অভিযোগটি করেছেন তার অভিযোগটি হচ্ছে যে নির্বাচনে টাকা খেলা এবং পেশি শক্তির প্রভাব তিনি দেখতে পাচ্ছেন। এই ব্যাপারে তিনি বিয়ানীবাজারে সেনাবাহিনী মোতায়েন চেয়েছেন। সার্বিক প্রস্তুতিতে আজকে দুপুরের দিকে র্যাবের পক্ষ থেকে আমাদের ব্রিফিং করা হয়েছে এবং র্যাব জানিয়েছে যে তারা সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রয়োজনে হেলিকপ্টার দিয়ে টহল দিবে এবং সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্যান্য যে বাহিনী আছে ভোটের জন্য গঠিত সব বাহিনীর সদস্যরা আজকে সিলেট জেলা স্টেডিয়ামে তারা সমাবেশ করেছে এবং এখান থেকে সিলেট নগরে এবং সিলেট জেলায় আজ থেকে টহল পর্ব শুরু করা হয়েছে। সুতরাং সিলেটের প্রশাসনের কথা একটাই যে যাতে নির্বাচনে কোনো ধরনের কেউ প্রভাব বিস্তার না করে, কেন্দ্রগুলো অক্ষত থাকে এবং বুটপাস ছিনতাইয়ের ঘটনা না ঘটে, সেই কারণে তারা খুবই সক্রিয় রয়েছেন বলে জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন। সাবির, এই ছিল সিলেটের নির্বাচনের সর্বশেষ খবর। খসরু, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি লিয়াকত আলী বাদল। তিনি জানাচ্ছেন নির্বাচনের প্রস্তুতির খবর। বাদল, রংপুরের নির্বাচনী প্রস্তুতির কি খবর দেখতে পাচ্ছেন?
আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ সাব্বির। রংপুরে সারা দেশের মতো রংপুরেও আজকে সকাল 7টার সময় প্রচারণা শেষ হয়েছে। এখন প্রার্থীরা প্রচার প্রচারণা থাকলেও তারা তার নেতাকর্মীদের সঙ্গে ভোট কেন্দ্রগুলোতে কীভাবে তারা অবস্থান করবে, ভোটে পরিচালনা করবে সেই বিষয়টি তারা এখন কাজে ব্যস্ত আছে প্রার্থীরা। এদিকে আজকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এখন থেকে আধা ঘন্টা আগে সংবাদ সম্মেলন করে বলেছেন যে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। অপরদিকে যদি র্যাব এবং সেনাবাহিনী তারাও কিন্তু কঠোর অবস্থানে নিয়েছেন। তারা নগরীর বিভিন্ন এলাকায় অবস্থান করছেন এবং তারা কাজ করছেন এবং এই আশা করা যাচ্ছে যে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে। তো এমনটাই মনে করেন এখানকার ভোটাররা। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তের খবর। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এবারে নির্বাচনে ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই। একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা ব্যাপারে একটু সভা ছিল। এই সভায় আমরা এখানে আলোচনা করলাম। এখানকার আমি দেখলাম প্রস্তুতি খুবই ভালো এবং প্রায় প্রতিটা কেন্দ্রেই আপনার সিসিটিভি থেকে গেছে এবং আনসার যাওয়ার সাথে সাথে অ্যাপটেক সুরক্ষা অ্যাপ দিয়ে দেওয়া হচ্ছে, ওইটারও ব্যবস্থা হয়ে যাবে। এখানে ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে। মানে মোটামুটি আমি দেখলাম যে এখানকার প্রস্তুতি খুবই ভালো। নেত্রকোনা সদর, পূর্বধলা উপজেলা ও বান্দরবানে একাধিক ভোট কেন্দ্রের বুথে আগুন দেওয়া হয়েছে। সোমবার রাতে দুর্বৃত্তরা এসব কেন্দ্রের বুথে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই আগুন দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, আগুনে বুথ কক্ষের ভেতরে থাকা বেঞ্চ, ফ্যান ও লাইট পুড়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার পুলিশ, ডিবি সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন। পুলিশ জানিয়েছে, প্রতিটি ভোট কেন্দ্রের বুথের পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে। এদিকে গভীর রাতে বান্দরবানের হাফেজঘোনা এলাকায় বিএনপির একটি অস্থায়ী নির্বাচনী প্রচারণা অফিসে আগুন দেওয়া হয়। বিএনপি নেতাদের দাবি, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হতে পারে। আগুনে অফিসের ব্যানার, পোস্টার সহ গুরুত্বপূর্ণ প্রচারণা সামগ্রী পুড়ে যায়। বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, জড়িতদের আইনের আওতায় আনা হবে। নিচ্ছে একটা সংবাদ বিরতি, ফিরছি আরও কিছু সংবাদ নিয়ে, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আবারও 21-এর নির্বাচন বুলেটিনে। নির্বাচনকে কেন্দ্র করে বাড়ির পথে ছুটতে শুরু করেছে সাধারণ মানুষ। সরকার ঘোষিত 5 দিনের ছুটি পাওয়ায় সড়ক মহাসড়কে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়।
প্রতিটি গাড়িতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। তবে ভোটের ছুটিতে নিজ নিজ এলাকায় গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে সন্তোষ প্রকাশ করছেন তারা। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের শিল্প কারখানায় 4 দিনের ছুটি ঘোষণা হয়, ভোট দিতে শ্রমিকেরা ছুটছেন গ্রামের বাড়িতে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সকাল থেকে উত্তরবঙ্গমুখী শিল্প কারখানার শ্রমিক ও সাধারণ লোকজন চন্দ্রাতে এসে জড়ো হতে থাকেন। অনেকে পর্যাপ্ত যানবাহন না পেয়ে বিপজ্জনকভাবে ট্রাক ও যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছেন। তাদের অভিযোগ, প্রতিটি গাড়িতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। রাস্তায় অনেক জ্যাম, ভোট দেওয়ার জন্য বাড়ি যেতেছি, কিন্তু রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার অবস্থা খুবই খারাপ। ভাড়া বেশি যাচ্ছে, অনেক ভাড়া। আমাদের 300 টাকার ভাড়া 1000 টাকা, 600 টাকা এরকম ভাবে যাচ্ছে। সাভারে হাজার হাজার মানুষ ছুটছে গ্রামের বাড়িতে ভোট দিতে। তবে অতিরিক্ত ভাড়া চাওয়ায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। সাভার আশুলিয়ায় প্রায় ছোট বড় 2000 শিল্প কারখানা ছুটি হয়েছে। ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন বাস স্টেশনে ঘরমুখো মানুষকে দেখা যায় অপেক্ষা করতে। 300 টাকার ভাড়া 1000 টাকা চাইতেছে। এখন যেখানে 90 টাকার ভাড়া সেখানে 200 টাকা তো হতে পারে না। রাস্তাঘাটে দেখছি কোনো ধরনের প্রশাসনের কোনো ব্যবস্থা নেই। আমরা গাড়ির দিকে আইতাছি খালি, আমাদের আপ ডাউনে তেল লাগে 5000 টাকা। আমরা তেলের টাকাটা কোথায় পাবো ভাই? নিজ এলাকায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট হয়ে যাচ্ছেন ঘরমুখী মানুষ। বেলা 12টার পর থেকে দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চ ঘাটে মানুষের ভিড় দেখা যায়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়ক ও দিনাজপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের যানবাহনে গণপরিবহনের ব্যস্ততা বেড়েছে। নারায়ণগঞ্জের সড়ক মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ, তবে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার চেয়ে বর্তমানে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়া সঠিক সময়ে যানবাহনগুলো ছেড়ে যাচ্ছে না। তবে দুর্ভোগের মধ্যেও যাত্রীদের মধ্যে কাজ করছে উচ্ছ্বাস। কিন্তু সকালে টিকিট ওটা পায় নাই, গাড়ির সমস্যার কারণে যাইতে পারি না। অনেকদিন তো বাজার খারাপ গেছিল, এখন একটু ভালো চাপ যাচ্ছে। গাড়িটা আসতেছে খালি, কারণ খালি আসলে আমাদের তেল দিয়ে পোষাচ্ছে না, যার কারণে 100 টাকা শুধু বাড়তি নেওয়া হচ্ছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এই সাথে শেষ করছি বিশেষ আয়োজন 21 নির্বাচন বুলেটিন। সঙ্গেই থাকুন।